নজর রাখবো আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে। 2026-এর এডিসির নির্বাচন এবং সেই এডিসির নির্বাচনের আগে এখন ভোট ব্যাংক দখল করা, ভোট ব্যাংক তৈরি করা, ভোট ব্যাংকের দিকে নিজেদের আকর্ষণ বাড়ানো, তার কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবং এডিসিতে যারা একে অপরের বিরোধিতায় রয়েছে, অর্থাৎ একদিকে মথা এবং অপরদিকে বিজেপি, এই দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে তারা ভাঙন ধরাতে ব্যস্ত। কখনো মথা দাবি করছে যে বিজেপি দল ত্যাগ করে বহু বিজেপির জনজাতি মোর্চার কর্মীরা, তারা বা প্রথম সারির নেতৃত্বরা তারা মথার দিকে ঝুঁকছেন। আবার অনেকেই এটা দাবি করছে বা অন্যদিক থেকে বিজেপি দাবি করছে যে মথার উপর ভরসা হারিয়ে মানুষ এখন বিজেপিকে ভরসা করতে চায়, তার কারণেই মথার যে ভোট ব্যাংক সেটা দুর্বল হচ্ছে। বিজেপি মথার ভোট ব্যাংকে ধাবা বসাচ্ছে এবং মথা বিজেপির ভোট ব্যাংকে ধাবা বসাচ্ছে। এটাই হচ্ছে এই দুই রাজনৈতিক দলের বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আসন্ন 2026-এর এডিসি নির্বাচনে জয় কাদের হবে? আগামী এডিসি নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই এডিসি নির্বাচনে এডিসি কার দখলে যাবে? প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন? হ্যাঁ, তার কারণ ত্রিপুরা রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের মতোই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হয় এই এডিসির নির্বাচন। তার কারণ এসটি সংরক্ষিত যে 20টি আসন রয়েছে বিধানসভায়, সেই এসটি সংরক্ষিত 20টি আসনের যে প্রভাবটা, সেটা কিন্তু এডিসির ফলাফলের মধ্য দিয়ে আমরা বুঝতে দেখি। যেমনটা এবারের 2023-এর নির্বাচনেও হয়েছে, যেখানে 20টি এসটি সংরক্ষিত আসনের মধ্যে 13টি আসন মথা দখল করে এবং সেই 13টি আসনে কিন্তু অন্য রাজনৈতিক দল তাদের খাতা খুলতে পারেনি। তার পাশাপাশি 2018-র আগে আমরা কি দেখতাম যে এই এডিসিতে ক্ষমতায় থাকতো গণমুক্তি পরিষদ এবং প্রায় এডিসি যার দখলে থাকতো তাদেরই সরকার গঠন হতে আমরা দেখেছি। কিন্তু 2018-র পর বা 2021-এর এডিসির নির্বাচনের পর চিত্রটা অনেকটাই পাল্টে যেতে দেখা গেছে যে বিজেপি সরকারে থাকলেও বা বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় থাকলেও এডিসি কিন্তু দখল করতে পারেনি। তো 2023 বা 2018 বা 2021-এর নির্বাচন, এটা কিন্তু ব্যতিক্রমী নির্বাচন হয়েছে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক নির্বাচনের ইতিহাসে। এবং সে কারণেই এবারের এডিসি নির্বাচনটাকেও বিজেপিও এটাকে একটা পাখির চোখ করে দেখছে। তার কারণ বিগত নির্বাচনে 2018 থেকে অনেকটা তাদের ভোট পার্সেন্টেজ কমেছে, প্রায় 11% ভোট কমেছে বিজেপির। তো সেই 11% ভোটের যে ভাগিদারি, সেটা কিন্তু মথা নিয়ে নিয়েছে। অর্থাৎ এডিসি এলাকার যে ভোট ব্যাংকটা ছিল বিজেপির, সেটা মথার কাছে চলে গেছে এবং তার কারণে বিজেপি চেষ্টা চালাচ্ছে যাতে করে এডিসির নির্বাচনে একটা ভালো ফলাফল বিজেপির জন্য আসে এবং তাদের যে হারানো ঠিক সেই 11% ভোট, যেটা তিপ্রা মথা তাদের কেটেছিল, সেই ভোটটা বা সেই ভোট ব্যাংকটা যাতে তারা আবারও ফিরে পায়। তার জন্যই বিভিন্ন যোগদান সভা, বিভিন্ন আয়োজন করা হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে এডিসি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং সেই অভিযোগগুলির পাল্টা জবাবও দিতে দেখা যাচ্ছে তিপ্রা মথাকে। সেই অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে দেখা যাচ্ছে তিপ্রা মথা চ্যালেঞ্জ করছে যে আগামী এডিসির নির্বাচনে 28টি আসনের মধ্যে 23 থেকে 25টি আসন মথার দখলে থাকবে। কোনো জাতীয় রাজনৈতিক দলকে এডিসিতে ঢুকতে দেওয়া যাবে না বা তাদেরকে আসন দেওয়া যাবে না, তাদেরকে আসন ছাড়া যাবে না। এই সমস্ত হুমকি আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক হুমকি মথার তরফ থেকে আসছে। এবার গতকাল যেখানে রাজ্য বিজেপির, প্রদেশ বিজেপির নেতৃত্বে জনজাতি মোর্চার একটি অনুষ্ঠান হয়েছে, একটি জনসভা হয়েছে, যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবনের সামনে। সেই যোগদান সভাকে কেন্দ্র করে এবার পাল্টা জবাব দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি দাবি করেছেন
এডিসিতে সামান্য ব্লক কমিটির মিটিংয়েও নাকি এর থেকে বেশি লোকজন দেখা যায় বা এর থেকে বেশি লোকজনের সমাগম থাকে, যেটা জনজাতি মোর্চা দেখাতে পারেনি। আস্থা বলে 27 নভেম্বর মতো তাদের ক্ষমতা দেখিয়েছে, কিন্তু বিজেপির জনজাতি মোর্চা সেই ক্ষমতাটা দেখাতে পারেনি। শুধুমাত্র তাই নয়, এখন আরো একটা নতুন ইস্যুতে আন্দোলন চিড়ে গেছে এবং সেই নতুন ইস্যু হচ্ছে রোমান হরফের ইস্যু, যেখানে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যকে নাকচ করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলছেন যে রোমান হরফের দাবি করা এটা সাংবিধানিক এবং এই দাবিটা তারা করে যাবেন, এবং কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাই রোমান হরফের বিষয় নিয়ে কেন মন্তব্য করলেন, এই নানান বিষয় নিয়ে কিন্তু এখন সমালোচনা শুরু হয়েছে। আমরা এবার শুনে নেওয়ার চেষ্টা করব যে মুখ্যমন্ত্রীর গতকালকের বয়ান, গতকালকে মুখ্যমন্ত্রীর তিপ্রামথাকে করা বিভিন্ন বক্তব্য, মন্ত্রী বিকাশ দেববর্মার করা বিভিন্ন কটাক্ষ, তার পরিপ্রেক্ষিতে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বর্তমান অবস্থান কি রয়েছে, তিনি ঠিক কি চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, শোনাবো আপনাদের। जो रैली था मैंने देखा है, बहुत लोग बहुत खुश हैं। मैं सब लोगों को बोलना चाहता हूं कि मेरे ब्लॉक मीटिंग में उनके स्टेट लेवल के मीटिंग से ज़्यादा लोग आते हैं और मुझे पैसा भी खर्चा नहीं करना पड़ता। लोग अपने पॉकेट से रुपए देकर हमारे प्रोग्राम में आते हैं और एक छोटा सा ब्लॉक का मीटिंग भी इनके स्टेट लेवल मीटिंग से ज़्यादा बड़ा होता है हमारा। और अगर इससे देखकर इनको बहुत खुशी लग रहा है तो उनको एक दिन मैं निमंत्रण करता हूं कि आकर मेरा एक छोटा सा ब्लॉक का मीटिंग देख ले। इससे 5 गुना ज्यादा बड़ा मेरा ब्लॉक का मीटिंग होता है। एक कॉन्स्टिट्यूंसी का मीटिंग इससे स्टेट लेवल से 5 टाइम ज्यादा बड़ा होता है। एनीवे, जिनको खुश लगना खुश होने दीजिए। सब जानते हैं कि रियलिटी क्या है। दूसरा बात है जो ज्यादा इंपॉर्टेंट है और वो पॉलिटिक्स से बड़ा है। मैंने स्टेट के सबसे बड़े लीडर को एक बात कहते हुए सुना है कि क्यों हम एक विदेशी स्क्रिप्ट अपनाए जिसने हमारे ऊपर शासन किया, बेसिकली रोमन स्क्रिप्ट क्यों अपनाए, क्योंकि अंग्रेजों ने हमारे ऊपर शासन किया है तो हम क्यों उनका स्क्रिप्ट को अपनाना चाहते हैं, क्योंकि अंग्रेज ने हमारे ऊपर राज किया। इसके लिए हम इसको क्यों अपनाएं। पहला बात है, कोई बोल नहीं सकता कि तिप्रासा को कि हमें क्या चाहिए क्या नहीं चाहिए। आपका सुझाव है तो सुझाव सुन लिया हमने, हम एक्सेप्ट नहीं करते। दूसरा बात, अगर आपको अंग्रेजी से इतना प्रॉब्लम है, रोमन स्क्रिप्ट से इतना प्रॉब्लम है, तो अपने बच्चे लोगों को इंग्लिश मीडियम स्कूल भेजना बंद कीजिए। मंत्री लोगों को बोलिए कि इंग्लिश मीडियम स्कूल में हमारे बच्चे नहीं जाएंगे। क्यों सिर्फ तिप्रासा का बच्चा बंगाली मीडियम स्कूल में जाएगा और मंत्री का बच्चा इंग्लिश मीडियम स्कूल में जाएगा? ये हमारा घर का बात है, ये हमारा तिप्रासा का इंटरनल बात है। बाहर के लोग कौन होते हैं डिसाइड करने वाले कि हम किस स्क्रिप्ट में लिखे? हम तमिल में लिखे, हम तेलुगु में लिखे, रोमन स्क्रिप्ट में लिखे, बाहर के लोग कौन होते हैं बोलने वाले? ये हमारा इंटरनल बात है। आप सुझाव दे सकते हैं, आपका सुझाव सुना। आप आदरणीय इंसान हैं, मैं आपका सम्मान करता हूं। आपने सुझाव दिया, लेकिन बच्चे के भविष्य के संग खिलवाड़ मत कीजिए। जब तक एक इंडिजिनियस स्क्रिप्ट बनेगा तब तक हम कौन से भाषा में परीक्षा लिखेंगे? क्या हम अपना परीक्षा बांग्ला में लिखे जब तक हमारा खुद का स्क्रिप्ट बनता नहीं है? 10 साल लगेगा तो 10 साल तक हमारे बच्चे लोग बंगाली में क्वेश्चन पेपर मिलेगा, हम लोग फेल होते रहेंगे। बीजेपी स्टेट है असम, कार्बी लोग हैं वहां में, रोमन स्क्रिप्ट को एक्सेप्ट किया गया है। तो असम में जहां में 6 शेड्यूल एरिया में डिस्ट्रिक्ट काउंसिल में कार्बी लोग रोमन स्क्रिप्ट में लिख रहे हैं, तो क्यों त्रिपुरा में हमें कोई और हमें ज्ञान देगा कि हमको किस स्क्रिप्ट में लिखना है, किस में नहीं लिखना है? और मैं अपने स्टूडेंट्स को बोलना चाहता हूं, बीजेपी के जो लीडर्स हैं उनको भी बोलना चाहता हूं
क्या आप चाहते हैं कि आपका बच्चा, जो बीजेपी में आप लोग लीडर्स हैं, आपके बच्चे लोग बंगाली में क्वेश्चन पेपर पढ़कर परीक्षा दे? इससे क्या हमारा भविष्य, हमारा जो तिपरासा स्टूडेंट्स है, हम बंगाली स्क्रिप्ट के खिलाफ नहीं है, लेकिन हमें अपना अधिकार चुनने का राइट है। हमें कौन सा स्क्रिप्ट चाहिए वो हमारा अधिकार। 99% लोग रिजेक्ट करते हैं बांग्ला स्क्रिप्ट को, और जब हमने क्लियरली कह दिया कि हमें रोमन स्क्रिप्ट चाहिए, तो ये हमारा घर का बात है। क्यों कोई और हमें बताए कि आप अपना स्क्रिप्ट डेवलप कीजिए? जब तक डेवलप नहीं होगा अपना स्क्रिप्ट, तब तक बंगाली में लिखते रहे। क्वेश्चन पेपर्स इस बार इंग्लिश में होना चाहिए, और हमें इंग्लिश में परीक्षा देने का अधिकार होना चाहिए। देखो, जब पाकिस्तान ने उर्दू ईस्ट पाकिस्तान के ऊपर जबरदस्ती लगाया, तो वहां के स्थानीय बंगालीज लोग ने आंदोलन किया कि हम उर्दू को एक्सेप्ट नहीं करते। हम मुसलमान हो सकते हैं, हम उर्दू को एक्सेप्ट नहीं करते हैं। हमारा मातृभाषा बंगाली है, हम बंगाली में लिखेंगे, बोलेंगे। पाकिस्तान ने ये बात नहीं माना, तो ईस्ट पाकिस्तान टूट गया पाकिस्तान से और एक नया देश बना। आप लोग ने वो आंदोलन में हिस्सा लिया, और आज आप हमारे ही लोगों को बोल रहे हैं कि आप अपने चॉइस ऑफ स्क्रिप्ट में बात नहीं करेंगे। तो क्या फर्क रहा वेस्ट पाकिस्तान और बांग्लादेश में? क्या फर्क रहा हमारे भविष्य में, हमारे बच्चे लोगों का भविष्य और आपके? এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরো একটা নতুন এজেন্ডা সামনে তুলে ধরলেন। ওনার বক্তব্য অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী চান না যে তিপ্রাসারা রোমান হরফ বা ককবরক ভাষায় রোমান লিপির ব্যবহার, রোমান স্ক্রিপ্টের ব্যবহার তারা করুক। সরাসরি এই অভিযোগটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন করেছেন। তাহলে যে সরকারের সাথে তিনি আতাতে রয়েছেন, যে দলকে তিনি সমর্থন করেছেন, বা কেন্দ্রে যে দলকে তিনি সমর্থন করেছেন, যে দলের টিকিটে নিজের পরিবারের সদস্যকে তিনি সাংসদ বানিয়েছেন, সেই দলের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটা সামাজিক মাধ্যমে উগরে দিতে হলো। এই ক্ষোভটা তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সামাজিক মাধ্যমেই দেখাতে হবে বা দেখাতে হচ্ছে? প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাহলে কি চাইছেন? তাহলে কি ইতিমধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র রোমান হরফ বা রোমান স্ক্রিপ্টের দাবি এটাই থাকবে আগামী 2026-এর এডিসি নির্বাচনের মূল এজেন্ডা? এবং এই নিয়ে বারবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই নিয়ে বারবার তিনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন। কিন্তু কি কারণে? তার কারণ কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে তিনি, যে সরকারকে তিনি দোষারোপ করছেন, তিনিও সেই সরকারেরই অংশ। তিপ্রামথা প্রধান বিরোধী দল নয় ত্রিপুরা রাজ্যে, তিপ্রামথা সরকারের অংশ। তাহলে নিজে সরকারে থেকে কোন রাজ্য সরকারকে বা কাকে তিনি প্রশ্ন করছেন? কাদের বিরুদ্ধে, কোন সিস্টেমের বিরুদ্ধে তিনি প্রশ্ন করছেন? ব্যতিক্রমী শরিক দল বিজেপির কাছে রয়েছে বর্তমানে। একদিকে বিজেপির এক শরিক দল তিপ্রাল্যান্ডের দাবি করছে, অন্যদিকে বিজেপির আরো এক শরিক দল গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি করছে, এবং সব মিলিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখন আবার ওনার এজেন্ডা বা প্রোপাগান্ডা সেটাকে আবার পরিবর্তন করে ফেলেছেন। গ্রেটার তিপ্রাল্যান্ডকে বাদ দিয়ে এখন ওনার নতুন যে এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি, সেই নতুন এজেন্ডা হচ্ছে রোমান হরফের দাবি। সেই রোমান হরফের দাবি কেন রাজ্য সরকার মানতে চাইছে না, বা কেন রাজ্য সরকার এই বিষয়ে মন্তব্য রাখছে? আপনাদের এই বিষয়গুলি নিয়ে নিজের কি কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন, এবং কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না যে 2026-এর এডিসির নির্বাচন এবং সেই নির্বাচনে কে বা কারা জয়ী হতে যাচ্ছে। মথা এবং বিজেপি তাহলে কি একই সাথে লড়াই করবে, নাকি একে অপরের বিরোধী দল হিসাবে, প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করবে? মথা এবং বিজেপিকে বাদ দিয়ে আইপিএফটিও কি আসন দেবে? বিজেপি তার শরিক দল আইপিএফটিকে কটা আসন দেবে? এবং বিজেপির ফলাফল কি হবে আগামী এডিসির নির্বাচন, সাধারণ নির্বাচন এবং ভিলেজ কাউন্সিলের নির্বাচনে, সেটাই দেখার।
তাহলে এখনকার মতো আজকের মতো বিস্তারিত আলোচনা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।